brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। শুরু করছি 3 মিনিট 3 খবর। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তকে এবার শেষের পথে, এই বিষয়ে আরো জানাবো বিস্তারিত। আর আমি আপনাদেরকে জানাবো ফের বাংলায় গ্রেফতার পাকিস্তানি জঙ্গি। কে, কোথা থেকে, কিভাবে গ্রেফতার জানাবো। আর আমি মধুবন্তী আপনাদের জানাবো কলকাতা হাওড়ায় ওয়ার্ড বৃদ্ধি, বিধানসভায় বিল পেশ, সেই সংক্রান্ত সব তথ্য। যেমনটা আমি বলছিলাম যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কি এবার দ্য এন্ড, এই প্রশ্ন উঠছে। তার কারণ এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য সিট গঠন করা হয়েছিল, সেই সিট এবার ভেঙে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন সিবিআই এর। 2019-এ অবসরপ্রাপ্ত বিচারপতির নির্দেশে প্রথম সিট গঠন হয়েছিল। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে বদলি করা যাবে না বলে নির্দেশও ছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি ও এসএসসি দুর্নীতি তদন্ত শেষ করে চূড়ান্ত চার্জশিট জমা, তদন্তের উদ্দেশ্য পূরণ করেছে সিট, এমনটাই সিবিআই এর আবেদন। এবং এই জায়গা থেকেই এই প্রশ্ন উঠছে যে তাহলে কি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই যে একটা এত বড় দুর্নীতি, এত মানুষের চাকরি চলে গেল, নিয়োগ দুর্নীতির এই যে এত বড় একটা চক্র যেটা নিয়ে তদন্ত হচ্ছিল, সেই তদন্তকে এবার শেষের পথে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য গঠিত সিট ভেঙে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন সিবিআই এর। এই মুহূর্তে অন্নবাংশু নিয়োগের সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অন্নবাংশু, গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। সিবিআই সিট ভেঙে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে, সেক্ষেত্রে সিবিআই আদালতে আবেদনে ঠিক কি উল্লেখ করেছে, কি রয়েছে তাদের আবেদনে, এর পরবর্তীতেই বা তাহলে কিভাবে এগোবে বিষয়টা? দেখো, সেটা হচ্ছে শুক্লা, খুব ভালোভাবে বলবো। সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখলাম যে নিয়োগ দুর্নীতি মামলা, যে দুর্নীতি মামলা রাজনীতি তোলপাড় হয়েছিল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছিল, রাস্তা অবরোধ হয়েছিল, রাতের পর রাত মানুষ জেগেছিল, সেই তদন্ত ভারের মধ্যে, সেই তদন্তের মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এবং এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, সমস্ত কিছু ছিল, গ্রুপ এ সমস্ত কিছু ছিল, নবম দশম ছিল। সেই সমস্ত মামলার মোট 5টি এফআইআর, তার মধ্যে প্রাথমিকের এফআইআর নাম্বার RC6 আর এসএসসি RC2, RC3, RC4, RC5, সেই সমস্ত মামলাগুলি তদন্ত শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যে সিবিআই তারা কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। আবেদনপত্রে সিবিআইয়ের মূল বক্তব্য হচ্ছে এটা, যে সিট গঠন করা হয়েছিল তদন্তের জন্য, যে সিটকে বলা হয়েছিল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ ছাড়তে পারবে না, দল ভাঙা যাবে না, সেই মামলা তদন্ত আমরা শেষ করে ফেলেছি, ফাইনাল চার্জশিট জমা পড়ে গিয়েছে, তদন্তে অগ্রগতি কোনো দিক হবে না, তাই তারা চাইছে এবার সিটটাকে ভেঙে দেওয়া হোক। তাই কলকাতা হাইকোর্টে সিবিআই তারা একটি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এটা, যে সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট 12টি সদস্যের, সেই সিটকে ভেঙে দেওয়া হোক, কারণ তদন্তের অগ্রগতি আর হবে না, তদন্ত শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এই তদন্তে আর কিছু এগোবে না। এই জায়গা থেকেই তাহলে যে চাকরি হারায় এতজন, তাদের ভবিষ্যৎ কি? দেখো নীলাঞ্জনা, এটা খুব ভ্যালিড প্রশ্ন যে তাদের ভবিষ্যৎ কি, তারা এখনো চাকরি পাননি। এবার আদালত সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে কি করণীয়। যদি আদালত চায় তাহলে কিন্তু এটাকে ডিসলভ নাও করতে পারে, কিন্তু সিবিআই তারা মনে করছে তদন্তের আর অগ্রগতি হবে না, যেহেতু যারা যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্যদান পর্ব শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গা দাঁড়িয়ে এই তদন্ত আর অগ্রগতি হচ্ছে না। এবার প্রশ্ন হতে পারে যারা চাকরি প্রার্থী, যারা রাস্তায় আছেন, যারা কাঁদছেন, তাদের ভবিষ্যৎ কি, সেইটার উত্তর কিন্তু এখন পর্যন্ত কারো কাছে নেই। সিবিআই সেই বিষয়ে দিশা দেখাতে পারছে না। এক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় কিনা, স্কুল শিক্ষা দপ্তর কোনো সিদ্ধান্ত নেয় কিনা, সেদিকে তাকিয়ে থাকতে হবে। এদিকে আদালত সিদ্ধান্ত নেবে যে এসআইটিকে ডিসলভ করা হবে কি হবে না, কিন্তু শর্ত অনুযায়ী কিন্তু তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে, সেই কারণে কিন্তু সিবিআই চাইছে সেই সিটকে ভেঙে দেওয়া হোক, অর্থাৎ তদন্তে কিন্তু দাড়ি টানতে চাইছে সিবিআই, এমনটা আবেদন সূত্রে আমরা জানতে পারছি। অর্ণবাংশু, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে চাকরি প্রার্থী অচিন্ত ধারা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অচিন্ত বাবু,
আপনি শুনেছেন নিশ্চয়ই যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছিল তার জন্য যে সিট, সেই সিট ভেঙে দেওয়ার জন্য হাইকোর্টে সিবিআই আবেদন করেছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তদন্তের উদ্দেশ্য পূরণ করেছে সিট, এটাই সিবিআইয়ের বক্তব্য। কি বলবেন এবার তাহলে? এটা সত্যি আমরা শোনার পর শকড হয়েছি এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে উদ্দেশ্য নিয়ে 2022 সালে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 12 থেকে 13 সদস্যের সিট গঠন করেছিলেন, সেখানে পরবর্তীকালে 2023 এবং 2025 সালে যে চার্জশিট পেশ করা হয় সেখানে মানিক ভট্টাচার্য, রত্না বাগচি আরো বেশ কিছু প্রভাবশালী নাম থাকে এবং একটা বিশাল বড় র্যাকেটের একটা যে যারা মার্কেট থেকে টাকা তুলেছে ক্যান্ডিডেটের কাছ থেকে, সেই জন্য একটা র্যাকেট হদিশ দেওয়া হয়। কিন্তু তারপরে হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে বিচার পুরো এই যে সিটের কার্যক্রম থেমে যায়। তো আমরা দীর্ঘ অপেক্ষা বসে থাকার পর আজকে হঠাৎ করে শুনলাম সিবিআই আবার সেটা ভাঙার জন্য কোর্টে অ্যাপ্লাই করেছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। এর পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ তাহলে হবে? দীর্ঘদিন ধরে আপনাদের আন্দোলনও তো চলছে। আমাদের আন্দোলন চলছে, আমরা এখনো ধর্ণা মঞ্চে বসে রয়েছি, কিন্তু আমরা এখনো ন্যায় বিচার পাইনি। আমরা খুব তাড়াতাড়ি আগামী এক সপ্তাহের মধ্যেই আবার আমরা ধর্ণায় যেতে চলেছি। নবান্ন সংলগ্ন মন্দির তলায় আমরা ধর্ণায় বসতে চলেছি উইথিন 1 উইক থেকে 2 সপ্তাহের মধ্যে। কারণ যেটা হচ্ছে সেটা সরকার পরিবর্তনের পরেও ভালো হচ্ছে না। আমরা অনেক আশা নিয়ে অনেক বসেছিলাম, কিন্তু যেগুলো দেখছি এখন আমার মনে হচ্ছে যে আমরা খুবই হতাশ। এবং সত্যি কথা বলতে সরকার পরিবর্তন হলেও বেকারদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আমাদের প্রতি বঞ্চনা দিন দিন বেড়েই চলেছে। সেই জন্য আমরা আবার নতুন করে পথ নামতে সিদ্ধান্ত নিয়েছি, পথে নামবো আমরা। ধন্যবাদ আপনাকে অচিন্ত্যবাবু। আমরা এই প্রসঙ্গে আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনাবো, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য শোনাবো। প্রথম থেকে বলে আসছি যে এই সরকার বা আগের সরকার তারা দুর্নীতির মূল কারণ এবং যারা মূল অপরাধী সেদিকে যাবে না, এটা বলতে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই কথাটা আজকে বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে। যারা সিদ্ধান্ত নিয়েছিলেন নীতিগতভাবে তারাও অপরাধী, তাদের তো ধরা হলো না, তাদের ধরা হবে না, এটা উপর থেকে নির্দেশ ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি তো ধারাবাহিকভাবে সে কথা বলছি যে এদের ধরা হবে না, এদের বাঁচিয়ে রাখা হবে। সিবিআই এর সঙ্গে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমেতে পূর্বতন সরকারের যারা জড়িত ছিলেন প্রশাসনের সঙ্গে, তারা বিভিন্ন সময়ে এই তদন্তকে বাধা দিয়েছেন, এই তদন্তকে আটকে রাখার চেষ্টা করেছেন, বহু তথ্য দেননি। সেইখানে দাঁড়িয়ে নতুন করে যদি কোন রকম তদন্তের বিষয় দেখা হয়, পুরনোদের সরিয়ে নতুন যদি কিছু করা যায়, নিশ্চয়ই আদালত তা বিচার করবেন, কেননা আদালতের পর্যবেক্ষণে হচ্ছিল। সুতরাং এবারে আদালতকেই সিদ্ধান্ত নিতে হবে কি হবে। এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, হাবড়ায় বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়া পাক জঙ্গিকে আদালতে পেশ করা হয়েছে। সৈকত, আর কি জানতে পারছো? একদমই, রানা রৌফ পাক জঙ্গি, এবং সে শুধু বাংলায় এসে ঘাঁটি গেড়েছিল এমনটা নয়, সে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে বাংলায় ছিল। 2012 সালে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল এই রানা, এবং তারপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ভারতীয় যে পরিকাঠামো রয়েছে, রেল থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো, তার ছবি তুলে পাকিস্তানে পাঠাতো। অবশেষে এই রানা রৌফকে গ্রেফতার করা হয়েছে, এবং সময়টা ভালো করে খেয়াল করুন, 2012 সাল, মানে 2011 সালে রাজ্যে পরিবর্তন, এবং তার 1 বছর পরেই নেপাল হয়ে ভারতে ঢুকেছিল এই রানা। এতদিন ধরে সে কি করত? জানা যাচ্ছে যে সে তপসিয়ায় সেখানে কাঠমিস্ত্রি হিসাবে কাজ করছিল, এবং হামিম মণ্ডলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সে এবং তার পরিবার হাওড়াতে সেখানে তারা একেবারে টেলারিংয়ের কাজ করত। ফলে সাধারণত এই ধরনের জঙ্গিরা একেবারে মানুষের সঙ্গে মিশে থাকার জন্য কখনো টেলারিংয়ের কাজ, কখনো কাঠমিস্ত্রি, এই ধরনের কাজ করে, এবং এক্ষেত্রেও তার অন্যথা নয়। অবশেষে এই রানা রৌফকে, পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, এবং আইএসআই এর সঙ্গে তার সরাসরি যোগ মিলেছে, মানে কোনো হ্যান্ডলার নয়, সে সরাসরি আইএসআই এর সঙ্গে সংযুক্ত, এবং সে আইএসআই এর হয়ে কাজ করতে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বারাসাত আদালত চত্বর থেকে নান্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। নান্টু, কি দাবি করা হয়েছে পুলিশের তরফে আদালতে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে রানা রাউফ এবং তার পাশাপাশি ইজাজ, এই দুজনকে কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে এবং এসটিএফের তরফ থেকে 14 দিনের এসটিএফের হেফাজত, সেই হেফাজতের আবেদন জানানো হয়েছে। এবং যেটা এসটিএফ সূত্রে খবর যে এই রানা রাউফ, তার যেটা কাজ ছিল রাজ্যে লোক সংখ্যা বৃদ্ধি করার, অর্থাৎ এই তার যে লোক নিয়োগ, সেই নিয়োগের কাজ ছিল। শুধু এখানে নয়, তার পাশাপাশি বাংলাদেশ, নেপাল, সেখানেও কিন্তু লোক নিয়োগের দায়িত্ব ছিল এই রানা রাউফের। এবং তার পাশাপাশি যে বাংলাদেশ যাওয়ার যে ছক ছিল তার, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে, এসটিএফের তরফ থেকে মনে করছে যে বাংলাদেশেও কোনো একটা ছক ছিল বা বাংলাদেশেও সেখানেও তার যে লোক নিয়োগ সেই পরিকল্পনা ছিল। এবং এর পাশাপাশি যেটা সূত্রের খবর যে বনগাঁতে সেখানে কিন্তু বেশ কয়েকজনকে নিয়োগ করেছে, এমনটাই এসটিএফ মনে করছে। এবং সেখানে দাঁড়িয়ে সেই তারা কারা এবং এর সাথে আর কারা কারা জড়িত রয়েছে, কাদের কাদের নিয়োগ করা হয়েছিল এবং তার পাশাপাশি এখানে ফান্ডিং কিভাবে হতো, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে এসটিএফের আধিকারিকরা। এবং সেই কারণেই 14 দিনের এসটিএফ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এবং সেই হেফাজতে নিয়ে এই যাদেরকে নিয়োগ করেছিল বা নিয়োগ করার ছক ছিল বা কাদের সাথে যোগাযোগ করেছিল, সেই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা করবে। ইতিমধ্যে বারাসাত আদালতে দুজনকে তোলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে সেই শুনানি শুরু হবে। এবং 14 দিনের যে রিমান্ড, সেই রিমান্ড তারা চেয়েছে। এখন দেখার বিষয় যে কতদিনে তারা হেফাজতে চায়। তবে দেখা যাচ্ছে যে একেবারে কাঠমিস্ত্রির কাজ করা সেই রানা রাউফ, সে কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ 2012 সালে। বেশ, আপাতত ধন্যবাদ। আর আমরা এই মুহূর্তে বিক্রমের একটি প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমরা পৌঁছে গিয়েছিলাম কোথায়, এই জঙ্গির ডেরাজ, যে সেখানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করত, সেখানে সে কি করত এবং গোটা বিষয়টি ঠিক কিভাবে পুলিশের নজরে এলো দেখুন। এসটিএফ সূত্রের খবর যে এই রানা রাউফের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড পাওয়া গিয়েছে এবং সেই ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বানানো হয়েছিল তপসিয়াতে। তপসিয়া ইজাজ নামে এক ব্যক্তি সেই জালি ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনে রয়েছি। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে তার ফার্স্ট ফ্লোরে রয়েছে ইজাজের বাড়ি, যেখানেই এই ভোটার কার্ড এবং আধার কার্ড ভুয়োভাবে বানানো হয় যাতে এই রানা রাউফ সে এই দেশে আসতে পারে এবং এই দেশে এসে বসবাস করতে পারে। ইতিমধ্যেই এসটিএফ এর তরফ থেকে এই ইজাজকেও গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এসটিএফ সূত্রের খবর যে আরো 2 থেকে 3 জনের নাম উঠে আসছে যারা এই রানা রাউফ এবং ইজাজের একেবারে যোগসূত্র ছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের কানেকশন রয়েছে। এবং ইতিমধ্যেই এসটিএফ সূত্রের খবর যে দুজনকেই আদালতে পেশ করা হয়েছে, যেখানে এসটিএফ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এ নিয়ে রাজনৈতিক মহল এবং একই সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারেনি, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, ISIS এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়েছে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যের। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জ্বালা হয়। সেখানে সিঙ্গাপুর, নেপাল, ভুটান এগুলোকে ইজি করিডোর ভাবা হয়। এই করিডোর গুলো দিয়ে এই লোকগুলোকে ঢোকানো হয় কফি শপ বলে। তার কারণ হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য এরা হল্ট করতে পারে, তারপরে হল্ট করার পরে এরা প্রসিড করে। এই করিডোর গুলো থেকে ঢুকিয়ে আমাদের দেশে বিভিন্ন রকম পরিচয়পত্র পাইয়ে দেওয়ার জন্য বেশ কিছু পলিটিশিয়ানকে ঘোরাপ করে একটা খুব নোংরা খারাপ নেটওয়ার্ক প্রফেশনালি কাজ করে। এই নেটওয়ার্কটাকে যদি নালিফাই না করা যায়, এগুলো কোনো রকম ভাবে আটকানো এবং বাঁচানো যাবে না। নানা রকম স্লিপার সেলের মাধ্যমে এরা যে কোনো ভাবে এই পাশাপাশি দিক থেকে নেপাল, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান নানা ভাবে এরা ভারতবর্ষে স্লিপার সেল হিসাবে কাজ করছে। কেউ ছুতোর হিসাবে ঢুকেছে, কেউ মেশন মানে রাজমিস্ত্রির পরিবেশ হিসেবে ঢুকেছে, কেউ দর্জির পরিভাষায় ঢুকেছে।
এবং প্রত্যেকের কাজ হচ্ছে ভারতবর্ষের অনিষ্ট করা, ভারতবর্ষকে ধ্বংস করা, এবং এরা প্রত্যেকেই কম বেশি আইএসআই রিজন থেকে এসছে। আপনাদের নিশ্চয় হামিম মণ্ডলের কথা মনে আছে। হামিম মণ্ডলের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে সরাসরি সে পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল এমনটা নয়, মানে আইএসআই এর এজেন্ট ছিল না, সে ছিল হ্যান্ডলার, মানে ভায়া হয়ে লস্করের কাজ সে করত। কিন্তু এই রানার ক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর তথ্য, মানে এই রানা সরাসরি পাকিস্তানের বাসিন্দা, এখানে এসে জাল নথি তৈরি করে, যেটা বারবার বিরোধী থাকাকালীন বিজেপি বলে এসেছে যে তারা এই বাংলায় এসে যেভাবে মুড়িমুড়কির মতো জাল নথি তৈরি করে থাকছিল, সেটা কিন্তু আতঙ্কের জায়গায়, যেটা একটু আগে সমীপ ভট্টাচার্য বলছিলেন ডেমোগ্রাফি চেঞ্জের কথা, সেই ঘটনাই কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এবার এই পরিবর্তনের বাংলায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা বাংলায় এসে থাকছিল তপসিয়াতে 2012 সাল থেকে। মানে এই যে এতটা সময় সে বাংলায় কি না করেছে, কোন কোন তথ্য পাকিস্তানের হাতে দিয়েছে, ফলে স্বাভাবিকভাবে এগুলো কিন্তু চিন্তা বাড়িয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখতে হবে যে সরকার পরিবর্তন হয়েছে মাত্র 3 মাস, তার মধ্যে এখনো পর্যন্ত একেবারে পাকিস্তানি টেরর মডিউলের 4-5 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তারা কেউ ছোট ছোট মাথা নয়, সবাই বড় মাথা। একটু মধুমন্তীর কাছে যাব। মধুমন্তী, এই যখন আমি জঙ্গির নিয়ে কথা বলছি তখন এনআইএ বীরভূমে কেন? একদমই সেটাই বলবো সৈকত। আমি বীরভূমের সদাইপুরে বিস্ফোরণ তদন্তে এনআইএ, বিষয়টা স্পষ্ট করে বলি। 2019-এ তৎকালীন তৃণমূল বুথ সভাপতির গোয়াল ঘর যেখানে বিস্ফোরণ হয়, শেখ বদরুজ্জার গোয়াল ঘরে পরিদর্শনে এনআইএর 3 জন সদস্য। বীরভূমের সদাইপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিস্ফোরণ হয় 2019-এ। তৎকালীন তৃণমূল বুথ সভাপতির যে গোয়াল ঘর ছিল, সেখানে কি কারণে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের নেপথ্যে কি রয়েছে, কারা রয়েছে, সেটাই এবার তদন্ত করে দেখবে এনআইএ। সেই কারণেই শেখ বদরুজ্জার গোয়াল ঘরে পরিদর্শনে এনআইএর 3 জন সদস্য, সেই ছবি তুলে ধরছে জি 24 ঘন্টায়। এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন আপনারা, বীরভূমের সদাইপুরের ছবি। বিস্ফোরণের তদন্তে এনআইএ। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।